ড্রামা শুরু হয় ইয়াও নামের একটা ছেলেকে দেখিয়ে। তার কাছে অদ্ভুত এক সুপার পাওয়ার রয়েছে, অর্থাৎ কোনো মেয়ের দিকে সে একবার তাকালে মেয়েটি তার প্রেমে পড়তে বাধ্য। আর এই সবকিছুর পেছনের আসল রহস্য হলো তার অসাধারণ মাস্কুলার বডি। বর্তমানে ছেলেটি এমন একটা দেশে রয়েছে যেখানে চারিদিকে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, তাই মেয়েদের ইমপ্রেস করার সাথে সাথেই গুন্ডা এবং মাফিয়াদের সঙ্গে লড়াই করা তার প্রতিদিনের হবি হয়ে উঠেছে। আর এইসবের মধ্যেই তার জীবনে এন্ট্রি নেয় ইয়ালি নামের একটি সুন্দরী মেয়ে। মেয়েটি চীনের এক বিখ্যাত জুয়েলারি কোম্পানির মালকিন। তার সাথে কথা বলার সময় ইয়াও জানতে পারে কিছুদিন আগেই যে জাহাজটা ডুবে যাওয়ার কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, সেই জাহাজটাকে ইচ্ছাকৃতভাবে ডুবানো হয়েছে। আর এর পেছনের আসল মাস্টারমাইন্ড হলো ইয়ালির বাবা। ব্যাপারটা বুঝতে পারার সাথে সাথেই ইয়াও তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য অসাধারণ একটা প্ল্যান তৈরি করে। সে ঠিক করে ইয়ালিকে কিডন্যাপ করে তার মাধ্যমেই সে তার বাবার কাছে পৌঁছাবে। তাই সে ইয়ালিকে উল্টোপাল্টা বুঝিয়ে গাড়িতে তুলে নেয়। তবে কিছুক্ষণের মধ্যেই ইয়ালি ছেলেটার তৈরি করা প্ল্যান সম্পর্কে জানতে পেরে যায়। তাই সে প্যানিক হয়ে ইয়াওকে বারবার গাড়িটা থামাতে বলে, তবে ইয়াও তার কোনো কথাই শোনে না। সে তাকে গাড়িতে করে নিজের বাড়ির সামনে নিয়ে আসে। গাড়িটা থামা মাত্রই ইয়াও গাড়ি থেকে নেমে এসে চিৎকার করে সেখানে লোকজন জড়ো করতে শুরু করে। তবে ঠিক তখনই তার চিৎকার শুনে কিছু আর্মি অফিসার বন্দুক হাতে তার দিকে এগিয়ে আসে। এটা দেখে ইয়াও সাথে সাথেই ইয়ালিকে সাবধান করে বলে, তোমার কাছে কিন্তু কোনো রকমের পাসপোর্ট নেই, তাই তুমি একবার যদি পুলিশের হাতে ধরা পড়ো তাহলে এখান থেকে তোমার বেঁচে ফেরা প্রায় অসম্ভব। এটা শুনে ইয়ালি ভয়ে চুপ হয়ে যায়। আর এর সাথে সাথেই সেখানে একজন মহিলা এসে ইয়ালির হাত ধরে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। ইয়ালি মনে করে ওই মহিলা হয়তো তাকে ইয়াওয়ের হাত থেকে বাঁচাতে চায়। তবে পরক্ষণেই তার ধারণা সম্পূর্ণ বদলে যায়, কারণ ওই মহিলা তাকে সুন্দর একটা ড্রেস পরিয়ে বিয়ের জন্য প্রস্তুত করিয়ে বাইরে নিয়ে আসে। ইয়াও এবং ইয়ালি দুজনেই এই ব্যাপারটা নিয়ে বেশ কনফিউজ ছিল। তারা কোনোভাবে বুঝতেই পারছিল না আসলে এখানে কি চলছে। ইয়াও যদিও ইয়ালিকে শুধুমাত্র তার বাবার কাছে পৌঁছানোর জন্য কিডন্যাপ করেছিল, তবে সে ওই মুহূর্তে ইয়ালিকে ওয়েডিং ড্রেসে দেখার পর তার প্রেমে পড়ে যায়। সে যেন তার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে কোনো এক অজানার দেশে হারিয়ে যায়। কিন্তু এর মধ্যেই সেখানকার কিছু মহিলা এসে তাদের ট্রেডিশনের নীতিনিয়ম মান্য করে অতিথি আপ্যায়নের জন্য ইয়াও এবং ইয়ালিকে এক ধরনের মাদক মিশ্রিত ড্রিঙ্কস খাওয়ায়। ড্রিঙ্কসটি খাওয়া মাত্রই ইয়াও এবং ইয়ালি তাদের চোখের সামনে সবকিছু আবছা দেখতে শুরু করে, অর্থাৎ মুহূর্তের মধ্যে তারা দুজনেই সম্পূর্ণ নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে ওই মহিলারা তাদেরকে নিজেদের অদ্ভুত নীতিনিয়ম অনুসারে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য প্রস্তুতি শুরু করে। ইয়াও এবং ইয়ালি দুজনেই যেহেতু নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই তারা কোনো কিছু না বুঝেই সেখানে উপস্থিত সবাইকে সাক্ষী রেখে একে অপরকে কিস করে নিজেদের জীবনসঙ্গী হিসাবে মেনে নেয়। বিয়ে হয়ে যাওয়ার সাথে সাথেই ইয়াওয়ের এক্স গার্লফ্রেন্ড বেশ ক্ষুব্ধ হয়ে তার কাছে এসে বলে, আসলে আজ তোমার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এই অশিক্ষিত গ্রামবাসীরা ভুল বুঝে তোমার সাথে ইয়ালির বিয়ে করিয়ে দিয়েছে। এটা শুনে ইয়াও তাকে বলে, আসলে এই বিয়েটা আমরা সজ্ঞানে করিনি, গ্রামবাসীরা আমাদেরকে কিছু মাদক জাতীয় ড্রিঙ্কস খাইয়ে আমাদের অজান্তেই এই বিয়েটা করিয়ে দিয়েছে। এটা শুনে ওই মেয়েটি বলে, আমি সবকিছুই জানি, কারণ এই পুরো প্ল্যানটা আমি নিজেই তৈরি করেছিলাম। ইয়াও তার কথা শুনে কিছুটা অবাক হয় এবং তারপর জিজ্ঞাসা করে, কিন্তু কেন? মেয়েটি বলে, তোমাকে আমি অনেকবার আমাদের বিয়ে নিয়ে প্রশ্ন করেছি, তবে তুমি সবসময় আমার কথাগুলোকে ইগনোর করে গেছো, তাই আমি বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। ইয়াও তার এইসব কথা শুনে বেশ রেগে যায় এবং বলে, যা হয় সবকিছু ভালোর জন্যই হয়, অর্থাৎ এখন থেকে এই মেয়েটি আমার স্ত্রী, তাই দয়া করে তুমি এখান থেকে চলে যাও, কারণ আমি চাই না তোমার কারণে আমাদের আজকের এই স্পেশাল রাতটা নষ্ট হোক। এটা শুনে ওই মেয়েটি রাগ করে সেখান থেকে চলে গেলে ইয়াও গ্লাস ভর্তি জল নিয়ে ইয়ালির মুখে ছুঁড়ে মারে। তারপর তাকে স্পষ্ট ভাষায় বলে, যতক্ষণ না আমি তোমার বাবাকে মেরে আমার ভাইয়ের হত্যার বদলা নিচ্ছি ততক্ষণ আমি তোমাকে এখানেই কিডন্যাপ করে রাখবো। এছাড়াও সে তাকে এটাও বলে, বর্তমানে আমরা দুজন বিবাহিত, তাই আমি তোমার সাথে যা খুশি করতে পারি। এটা বলেই সে নিজের জামা খুলতে শুরু করে, যা দেখে ইয়ালি বেশ ঘাবড়ে যায়। তবে তা সত্ত্বেও ইয়াও হার মানে না। সে ইয়ালির সামনে নিজের মাস্কুলার বডি দেখিয়ে তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে ইয়ালি যথেষ্ট স্ট্রং একজন মেয়ে, তাই এত সহজে তাকে কাছে পাওয়া সম্ভব নয়। সিন শিফট হয়, দেখা যায় ইয়ালি সবেমাত্র শাওয়ার নিয়ে বাইরে এসেছে, আর ইয়াও রুমের এক কোণে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে। ইয়ালি এটা বুঝতে পেরে তাড়াহুড়ো করে নিজের ড্রেস পরতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত ফ্লোরে পড়ে থাকা জলে তার পা পিছলে যায়। সাথে সাথেই ইয়াও দৌড়ে এসে কোনো রকমে তাকে ধরে নেয়, আর এখান থেকেই তাদের জীবনে রোমান্সের ছোট্ট একটা সূত্রপাত হয়। তারা দুজন বেশ কিছুক্ষণ একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যেই ইয়ালির চোখ পড়ে ইয়াওয়ের সেই অসাধারণ মাস্কুলার বডির ওপর, যা দেখে ইয়ালি ধীরে ধীরে নিজের ওপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলছিল। তবে ঠিক এই সময় ইয়াওয়ের এক বন্ধু সেখানে এসে উপস্থিত হয়। তাকে দেখা মাত্রই তারা দুজন একে অপরের থেকে দূরে সরে যায়, কিন্তু পরক্ষণেই ইয়াও তার ওই বন্ধুকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ ওই সময় ইয়ালি শুধুমাত্র তোয়ালা পরেছিল। ছেলেটি চলে
চলে গেলে ইয়াও ইয়ালিকে বলে, এখনই যা যা ঘটেছে এটা শুধুমাত্র একটা দুর্ঘটনা ছিল, তাই এইসব নিয়ে তোমার মনের মধ্যে যেন অন্য কোনো চিন্তাধারা না জন্মায়। তবে ইয়ালি তার এইসব কথায় কোনো গুরুত্ব দেয় না, কারণ তার উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে সেখান থেকে পালিয়ে যাওয়া। আর এই প্ল্যান মতোই পরের দিন সকালবেলায় সবাই যখন ঘুমোচ্ছিল ঠিক তখনই ইয়ালি বাড়ি থেকে পালিয়ে আসে। এখানে ইয়ালির আরো একটা গোপন রহস্য ফাঁস হয়। জানা যায় তার এই দেশে আসার আসল উদ্দেশ্য হলো তার এক্স বয়ফ্রেন্ডকে খুঁজে বের করা। কিন্তু গল্পের টুইস্ট আসে তখনই যখন সে জানতে পারে তার এক্স বয়ফ্রেন্ড ওই দেশের সবথেকে বড় মাফিয়ার অধীনে কাজ করে। এখান থেকে থিম শিফট হয়। দেখা যায় ইয়ালি ইয়াওয়ের ঘর থেকে কোনো রকমে বেরিয়ে আসার সাথে সাথেই ওই শহরের সবথেকে বড় মাফিয়ার অধীনে কর্মরত কিছু ব্যক্তি তাকে বন্দি করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। আসলে তাদেরকে দিয়ে এটা করিয়েছে ইয়াওয়ের এক্স গার্লফ্রেন্ড, কারণ সে কোনোভাবেই ইয়াওয়ের সঙ্গে ইয়ালির বিয়েটা মেনে নিতে পারছিল না। আর এখানেই আরো একটা টুইস্ট রিভিল হয়। জানা যায় ইয়াওয়ের এক্স গার্লফ্রেন্ড কোনো সাধারণ মেয়ে নয়, সে হলো ওই শহরের বিখ্যাত মাফিয়ার একমাত্র কন্যা। এদিকে ইয়াও এই খবরটা পাওয়া মাত্রই ইয়ালিকে ওই গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য দ্রুত সেখানে এসে উপস্থিত হয়। সে কোনো রকমে ওই গুন্ডাদের অন্যমনস্ক করে ইয়ালিকে কাঁধে তুলে সেখান থেকে পালিয়ে যায় এবং যাওয়ার পথে ইয়ালিকে ধমক দিয়ে বলে, নেক্সট টাইম এইভাবে পালানোর কথা চিন্তাও করো না, কারণ যাই হয়ে যাক না কেন এরপর আমি আর কখনোই তোমাকে বাঁচাতে আসবো না। এটা বলেই সে ইয়ালিকে পুনরায় তার বাড়িতে নিয়ে আসে। তবে এইবার ইয়ালির আচার আচরণ আগের থেকেও কিছুটা পরিবর্তিত মনে হচ্ছিল। সে কোনো রকমের দ্বিধা ছাড়াই ইয়াওয়ের সঙ্গে একই রুমে থাকতে শুরু করে, যা দেখে স্পষ্ট বোঝা যায় সে ইয়াওকে পছন্দ করতে শুরু করেছে। এরপর থেকে প্রতিদিন রাতের বেলায় ইয়াও কুখ্যাত গ্যাংস্টারদের মতো তাকে বন্দুক দিয়ে ভয় দেখাতো, যাতে সে কোনোভাবেই সেখান থেকে পালানোর সাহস না করে। আবার সকাল হলেই ইয়াও একজন আদর্শ স্বামীর মতো তার জন্য নিজের হাতে খাবার তৈরি করত। এমন করে খুব সুন্দরভাবেই তাদের দিন কাটতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করেই আর্মির কিছু লোকজন ইয়াওয়ের বাড়িতে চলে আসে। ইয়ালি তাদের হাত থেকে বাঁচার জন্য একটি বক্সের ভিতরে লুকিয়ে পড়ে। তবে ওই আর্মির লোকজনেরা খুব সহজেই তাকে খুঁজে বের করে। তারা তাকে ধমক দিয়ে নিজের পাসপোর্ট দেখাতে বলে, কিন্তু ইয়ালির কাছে কোনো পাসপোর্ট না থাকায় সে চুপচাপ সেখানেই দাঁড়িয়ে থাকে। এটা দেখে ওই আর্মিদের চিফ জেনারেল ইয়ালিকে খারাপভাবে স্পর্শ করতে শুরু করে, যেটা ইয়াওয়ের মোটেই ভালো লাগে না। তাই সে ব্যাগ ভর্তি কিছু টাকা এনে ওই চিফ জেনারেলের হাতে দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তবে সামান্য একটা মেয়ের জন্য এতগুলো টাকা দিতে দেখে ওই চিফ জেনারেল মনে করে ইয়াও হয়তো শুধুমাত্র মজা করার জন্যই ওই মেয়েটাকে তার সঙ্গে রেখেছে। তাই ওই জেনারেল পুনরায় ইয়ালিকে স্পর্শ করতে গেলে ইয়াও ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় এবং চিৎকার করে বলে, এটা আমার স্ত্রী হয়। জেনারেল ইয়াওয়ের এমন আচরণ দেখে আরো রেগে যায়। সে সাথে সাথেই তার অফিসারদের ইয়াওয়ের ওপর গুলি চালানোর পারমিশন দেয়। কিন্তু ঠিক এই মুহূর্তেই ওই চিফ জেনারেলের ফোন বেজে ওঠে। ফোনের ওপার থেকে মোটা কণ্ঠে দেশের সেই বিখ্যাত মাফিয়া বলে, ওদেরকে ছেড়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমার ডেরায় ফিরে এসো। এখান থেকে বোঝা যায় ওই আর্মি অফিসার এবং তার লোকজনেরা ওই মাফিয়া বসের হয়েই কাজ করে। এরপর তারা চলে গেলে ইয়াও এবং ইয়ালি একসঙ্গে রান্না করতে শুরু করে। তবে ঠিক এই সময় বাইরে থেকে কিছু চিৎকারের আওয়াজ আসে, যা শুনে ইয়ালি একজন তেজস্বিনী নারীর মতো বিশ্বের সবথেকে কুখ্যাত হাতিয়ার নিয়ে বাইরে বেরিয়ে আসে। কিন্তু সেখানে এসে সে যা দেখে তাতে তার চোখ মাথায় উঠে যায়। আসলে গ্রামের কিছু মানুষ তাদের সাংসারিক জীবনে সুখ আনার জন্য তাদেরকে আশীর্বাদ করতে এসেছিল। এটা দেখে ইয়ালি বেশ লজ্জায় পড়ে যায়। সে মাথা নিচু করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর ওই গ্রামবাসীরা তাদেরকে সেখানে বসিয়ে নিজেদের পারম্পরিক রীতিরেওয়াজ অনুসরণ করে তাদের হাত দুটো একসঙ্গে লাল সুতো দিয়ে জড়িয়ে দেয়, যেটা তাদের সম্পর্কের বন্ধনকে আরো শক্ত করে তুলবে। সবশেষে একজন বৃদ্ধা মহিলা ইয়াওকে এসে বলে, এখন থেকে তুমি তোমার স্ত্রীর সবসময় খেয়াল রাখবে। এরপর ওই গ্রামবাসীরা চলে গেলে ইয়ালি ইয়াওয়ের কাছে তার এক্স বয়ফ্রেন্ডকে খুঁজে দেওয়ার জন্য অনুরোধ করে। ইয়াও সাথে সাথেই তাকে তার এক্স বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যায়। তবে ওই সময় তার এক্স বয়ফ্রেন্ড অন্য এক মেয়ের সঙ্গে ফ্লার্ট করছিল। ইয়ালি দূর থেকে এটা দেখা মাত্রই রাগে ক্ষোভে জ্বলে ওঠে। সে তার এক্সকে উচিত শিক্ষা দেওয়ার জন্য কোনো কিছু না ভেবেই তার দিকে এগিয়ে যেতে শুরু করে। তবে ইয়াও তার হাত ধরে তাকে থামিয়ে নেয়, কারণ ওই পুরো এরিয়াতে শত শত বডিগার্ড পাহারা দিচ্ছিল। এরপর ইয়াও ইয়ালিকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসলে ইয়ালির এক্স তাদেরকে ফলো করে সেখানে এসে উপস্থিত হয়। সে ইয়ালির হাত ধরে নিজের কৃতকর্মের জন্য তার কাছে ক্ষমা চায় এবং তারপর তাকে বলে, দয়া করে আমাকে আর একটা সুযোগ দাও। তবে ইয়ালি তার এইসব কথায় কোনো গুরুত্ব না দিয়ে তার গালে সজোরে একটা চড় মারে। তাদেরকে এইভাবে লড়াই করতে দেখে ইয়াও ইয়ালিকে নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ইয়ালির এক্স এতে রেগে গিয়ে ইয়াওকে ঘুষি মারতে গেলে ইয়াও খুব সহজেই তার হাতটা ধরে নেয় এবং তাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এখন থেকে ইয়ালি তার সম্পত্তি। তাই সে যেন ভবিষ্যতে তাকে কোনোভাবেই
বিরক্ত না করে। এরপর ইয়ালির এক্স চলে গেলে ইয়াও ইয়ালির হাতের ক্ষতস্থানটাকে ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। আর এই সময় ইয়ালি তার সামনে আরো একটা গোপন রহস্য ফাঁস করে। সে বলে, তুমি যে ব্যক্তিকে খুঁজছো আমি তার মেয়ে নই, আমার বাবা মা অনেক আগেই ভয়ানক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। তবে ইয়াও কোনোভাবেই ইয়ালির কথায় বিশ্বাস করে না, তাই সে ইয়ালির ডিএনএ টেস্ট করানোর সিদ্ধান্ত নেয়। এরপর দেখা যায় যেহেতু চোটের কারণে ইয়ালির হাতটি সম্পূর্ণ ব্যান্ডেজ দিয়ে বাঁধা ছিল, তাই ইয়াও একদিনের জন্য তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হওয়ার সিদ্ধান্ত নেয়। সে প্রথমে তার চুল ধুইয়ে দেয়, তারপর আলতো করে তার নরম কান্দটিতে মেসেজ করতে শুরু করে। ইয়ালি এতদিনে এই প্রথমবার তার প্রত্যেকটা স্পর্শকে অনেক গভীরভাবে অনুভব করছিল, আর এই মুহূর্তটা তার কাছে স্বর্গসুখের থেকে কোনো অংশেই কম ছিল না। তবে ঠিক এই সময় সেখানে ইয়াওয়ের এক্স গার্লফ্রেন্ড এসে উপস্থিত হয়। সে তাদেরকে এইভাবে একসঙ্গে দেখে অনেক জেলাস ফিল করে, এমনকি সে এটাও বলে, তোমাদের বিয়েটা আমি মানি না, কারণ তোমরা নিজেদের অজান্তেই এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো, আর তাছাড়া তোমরা দুজন একে অপরকে পছন্দও করো না, তাই আমার মতে তোমাদের একসঙ্গে থাকাটা উচিত নয়। এটা বলেই সে ইয়াওকে জড়িয়ে ধরে শেষবারের মতো তাকে নিজের করে নেওয়ার চেষ্টা করে, যা দেখে ইয়ালি রাগ করে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালে ইয়ালি ইয়াওকে রাগানোর জন্য তার ওই বন্ধুর কাছ থেকে একটা আংটি গিফট নেয়, আর এই দৃশ্যটা যখন ইয়াও দেখতে পায় তখন সে তার বন্ধুকে ধমক দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়, কারণ সে সবকিছু মেনে নিলেও তার জীবন ইয়ালিকে অন্য কারোর সঙ্গে কল্পনাও করতে পারে না। এর কিছুক্ষণ পর ইয়ালির এক্স বয়ফ্রেন্ড তাকে শেষবারের মতো দেখা করতে ডাকে, কারণ সে তাদের অপূর্ণ ভালোবাসাটাকে পূর্ণতা দিতে চায়। এরপর ইয়ালি তার সঙ্গে দেখা করতে আসলে সে আবারও তার কাছে একটা সুযোগ চায়। এতে ইয়ালি বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। বাড়ি ফিরে সে তার ল্যাপটপে একটা মেল দেখতে পায়, যেখানে চায়নার এক বিখ্যাত কোম্পানি তাকে তাদের গোল্ডেন হল চ্যাম্পিয়নশিপে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিল। ইয়ালি ইয়াওকে বলে তার ছোট থেকেই স্বপ্ন ছিল সে ওই কম্পিটিশনে অংশগ্রহণ করবে, আর আজ ভাগ্য সামনে থেকে তাকে এই সুযোগটা দিচ্ছে, তাই সে যে কোনো প্রকারে ওই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চায়। তবে ইয়াও এটা শোনা মাত্রই তাকে সাথে সাথেই বারণ করে দেয়। সে স্পষ্ট ভাষায় তাকে জানিয়ে দেয়, এই মুহূর্তে তুমি কোথাও যেতে পারবে না, কারণ টেকনিক্যালি তুমি কিডন্যাপ রয়েছো, আর তাছাড়া তুমি যদি এখন বাইরে বের হও তাহলে পাসপোর্ট না থাকার কারণে ওই আর্মি অফিসাররা পুনরায় তোমাকে বন্দি করে জেলে নিয়ে যাবে। দেখা যায় এই সবকিছু শোনার পরেও ইয়ালি কোনোভাবেই তার সিদ্ধান্ত থেকে পিছু হাঁটতে রাজি হয় না, তাই ইয়াও তাকে বলে, তুমি যেতে চাইলে যেতে পারো, তবে যাওয়ার আগে তোমাকে এই পুরো জুসটা পান করতে হবে। ইয়ালি সাথে সাথেই তার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে পুরোটা খেয়ে ফেলে। এরপর উড়না দিয়ে নিজের মুখটাকে সম্পূর্ণ ঢেকে বাড়ি থেকে বাইরে বের হয়। রাস্তা দিয়ে যাওয়ার পথে ইয়ালি দেওয়ালে তার ওয়ান্টেড লেখা ছবি দেখতে পায়। ইয়ালি কৌতূহলবশত ওই ছবিটাতে হাত দেওয়া মাত্রই চারিদিক থেকে একাধিক আর্মি অফিসার তাকে ঘিরে ফেলে, আর ঠিক এই সময় ইয়াও সেখানে সিনেমার হিরোদের মতো এন্ট্রি মারে। তারপর ইয়ালিকে স্থিরভাবে দাঁড় করিয়ে তার মুখের উড়নাটা খুলে দেয়। দেখা যায় ইয়ালির মুখে একাধিক র্যাশ বেরোনোর কারণে তার মুখের আকৃতি সম্পূর্ণ বদলে গিয়েছে, যার ফলে ওই আর্মি অফিসাররা তাকে চিনতে পারে না। ইয়াও তাদেরকে বলে, আপনারা ভুল মহিলাকে ধরেছেন, ইনি আমার বিবাহিত স্ত্রী। এটা শুনে ওই আর্মি অফিসাররা তাদেরকে ছেড়ে দেয়। বাড়ি ফিরে ইয়ালি জানতে পারে ইয়াও ওই আর্মি অফিসারদের হাত থেকে তাকে বাঁচানোর জন্য ইচ্ছাকৃতভাবেই তার জুসে এমন কিছু মিশিয়েছিল যা পান করলে তার গোটা মুখে র্যাশ বেরিয়ে যাবে। এইসব কথা ভাবতে ভাবতেই ইয়ালি হঠাৎ করেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়, যার ফলে তার পরনে থাকা তোয়ালাটিও সম্পূর্ণ খুলে যায়। ইয়াও এটা দেখা মাত্রই দ্রুত সেখানে দৌড়ে আসে। তারপর ইয়ালির সম্পূর্ণ শরীরটাকে একটা কাপড় দিয়ে ঢেকে তাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে চিকিৎসার পর ইয়ালি কিছুটা সুস্থ হলে ইয়াও তাকে বাড়িতে নিয়ে আসে। তারপর তার কাছে এসে ঠোঁটে কিস করার জন্য ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। এই মুহূর্তে ইয়ালিও কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না। সে এই মুহূর্তটাকে উপভোগ করার জন্য নিজের চোখ বন্ধ করে নেয়। তবে পরক্ষণেই ইয়াও তাকে বলে ওঠে, আমি আমার শত্রুদের কখনো কিস করি না। এটা বলেই সে ইয়ালির মধ্যে মিলনের আগুন জ্বালিয়ে সেখান থেকে চলে যায়। এই মুহূর্তে ইয়ালি কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিল না। সে নিজেকে শান্ত করার জন্য রুমে গিয়ে ফ্যানের সুইচ অন করে, তবে দুর্ভাগ্যবশত ওই সময়ে ফ্যানটাও চলছিল না, যার ফলে ইয়ালি খুবই অস্বস্তিতে ভুগছিল। এটা দেখে ইয়াও সেখানে এসে তাকে বলে, যদি তোমার গরম লেগে থাকে তাহলে তুমি আমার রুমে এসে ঘুমোতে পারো। ইয়ালি এটা শোনা মাত্রই তার বডির দিকে তাকিয়ে বলে, সেখানে তো আরো বেশি গরম। এরপর ইয়াও চলে গেলে ইয়ালি কিছুটা শান্ত হয়ে বাড়ির বারান্দাতেই ঘুমিয়ে পড়ে, কিন্তু ঠিক এর কিছুক্ষণ পরেই সেখানে ইয়াও এসে তাকে নিজের বেডে নিয়ে যায়। সকালে ইয়ালির ঘুম ভাঙলে সে নিজেকে ইয়াওয়ের সঙ্গে একই বিছানায় দেখতে পায়, এবং তারপর সে মনে করার চেষ্টা করে রাতে তাদের মধ্যে কিছু হয়েছিল কিনা। তবে ঠিক এই সময়ে ইয়াও ঘুম থেকে উঠে তার অসাধারণ মাস্কুলার বডি নিয়ে ইয়ালির ওপর ঝাঁপিয়ে পড়ে। ইয়ালিও তাকে এটা করতে বাধা দেয় না, কারণ সেও তো মন থেকে এটাই চেয়েছিল। তবে ঠিক এই সময়ে সেখানে ইয়াওয়ের সেই ফ্রেন্ড চলে আসে।
সে ইয়ালি এবং ইয়াওকে এইভাবে একই বিছানায় দেখে বেশ চমকে যায়। তাকে দেখা মাত্রই ইয়ালি তাড়াতাড়ি করে নিজের শরীরটাকে ঢেকে নেয় এবং তারপর তাকে বলে, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। তখনই ইয়াওয়ের এক্স গার্লফ্রেন্ড সেখানে এসে বলে, তোমার মতো চরিত্রহীন মেয়ের কথা আমি কখনোই বিশ্বাস করি না। তার এমন কথা শুনে ইয়ালি প্রচন্ড রেগে যায় এবং সে তাকে মারার জন্য তার দিকে বন্দুক তাক করে। বন্দুক দেখে ভয়ে মেয়েটির গলা শুকিয়ে যায়। সে একদম স্ট্যাচুর মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। তবে ঠিক এই সময় ইয়াও সেখানে এসে ইয়ালিকে সামলে নেয়। এরপর ইয়াও ইয়ালিকে শান্ত করার জন্য তাকে নিয়ে বাইরে আসে, আর সেখানেই ইয়াও পুনরায় ইয়ালিকে কিস করতে গেলে তার ফোন বেজে ওঠে। ইয়াও ফোন চেক করে দেখে ইয়ালির ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে। ইয়াও রিপোর্টটা চেক করে বুঝতে পারে ইয়ালি আসলেই সেই ব্যক্তির মেয়ে যে তার ভাইকে হত্যা করেছে। অর্থাৎ এতদিন ইয়ালি তাকে মিথ্যে বলেছিল। এরপর থেকেই ইয়াও ইয়ালিকে ইগনোর করতে শুরু করে। আর ঠিক এই সুযোগেই ইয়ালির এক্স বয়ফ্রেন্ড ধীরে ধীরে তার কাছে আসতে থাকে। সে ইয়ালিকে একটা ফাঁকা জায়গাতে নিয়ে গিয়ে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করায়। নেশাগ্রস্ত অবস্থায় ইয়ালি ইয়াওকে গালাগালি করতে শুরু করে। তবে ঠিক এই সময়ে সেখানে ইয়াও এসে ইয়ালিকে নিয়ে যেতে চাইলে ইয়ালির এক্স বয়ফ্রেন্ড তাকে বাধা দিয়ে বলে, ওকে আমার কাছেই থাকতে দাও। কিন্তু পরক্ষণেই দেখা যায় ইয়ালি লাফ দিয়ে ইয়াওয়ের কাঁধে চেপে বসে। অর্থাৎ সে ইয়াওয়ের সঙ্গেই বাড়ি যেতে চায়। যাওয়ার পথে সে উপলব্ধি করে সে ধীরে ধীরে ইয়াওকে ভালোবাসতে শুরু করেছে। তাই সে খুশিতে তাকে জাপটে ধরে। কিন্তু পরক্ষণেই সে তার কাঁধ থেকে নেমে গিয়ে রাস্তা দিয়ে একাই হাঁটার সিদ্ধান্ত নেয়। এরপর সে কোনো রকমে টলতে টলতে কিছুটা দূর এগোনোর পর রাস্তার সাইডে তারার শেপে জ্বলতে থাকা কিছু আলো দেখতে পায়। সেটাতে হাত দিয়ে সে মনে মনে ভাবতে থাকে, ইয়াও তো ঠিক এমনই একটা তারার মতো তার জীবনের উজ্জ্বল নক্ষত্র। ইয়াও তার এইসব পাগলামিতে বিরক্ত হয়ে তাকে কোলে তুলে বাড়িতে নিয়ে যায়। বাড়ি ফিরে ইয়ালি ইয়াওকে জড়িয়ে ধরে তার ঠোঁটে কিস করতে গেলে ইয়াও তাকে থামিয়ে দেয়। তবে ঠিক এই সময়ে ইয়ালি তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে ইয়াও আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে ইয়ালিকে জাপটে ধরে তাকে কিস করতে শুরু করে। এর পরের দিন সকালে ইয়ালির ঘুম ভাঙলে সে বুঝতে পারে গতকাল সারাটা রাত সে ইয়াওয়ের সঙ্গেই একই বিছানাতে কাটিয়েছে। সাথে সাথেই সে উপলব্ধি করে তার পরনে কোনো কাপড় নেই। তাই সে কৌতূহলবশত ইয়াওকে জিজ্ঞাসা করে, গতকাল রাতে কি আমাদের মধ্যে কিছু হয়েছে? তবে ইয়াও তার এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। এই সময় ইয়ালি তার সাইডে থাকা টেবিলের ওপর কিছু কাগজ দেখতে পায়। সে ওই কাগজগুলি চেক করলে বুঝতে পারে সেখানে তার সমস্ত বন্ধুদের আইডেন্টিটি রয়েছে। অর্থাৎ ইয়াও অনেক আগে থেকেই তাদেরকে ফলো করছে। এটা বুঝতে পেরে ইয়ালি অনেক রেগে যায় এবং সে ওই কাগজগুলিকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। ইয়াও সাথে সাথেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। তবে ইয়ালি তার কোনো কথাই শোনে না। সে তার তীক্ষ্ণ দাঁত দিয়ে ইয়াওয়ের হাতে কামড়ে ধরে। আঘাত পেয়ে ইয়াও তাকে ছেড়ে দিলে সে একটা ছুরি হাতে নিয়ে ইয়াওকে ধমক দিয়ে বলে, কাছে আসার চেষ্টা করলে আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো। এটা শুনে ইয়াও তাকে বলে, কোনো অসুবিধা নেই, তুমি চাইলে আমাকে মারতে পারো, কারণ তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি এমনিই মারা যাব, কারণ সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা শুনে ইয়ালি একদমই শান্ত হয়ে যায়। সে ইয়াওকে বলে, আমি এইসব বিয়ে ভালোবাসাতে বিশ্বাস করি না, তাই তোমার উচিত আমার থেকে দূরে সরে যাওয়া। তার এমন অদ্ভুত কথা শুনে ইয়াও তাকে বলে, তুমি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গের সঙ্গে জড়িয়ে আছো, তাই আর যাই হোক আমি কোনোভাবেই তোমার থেকে দূরে যেতে পারবো না। এটা বলেই সে তাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে, যার কারণে ইয়ালি প্রথমে কিছুটা চমকে যায়, কিন্তু পরক্ষণেই সে অনুভব করে এই কিসটাই তো সে এতদিন ধরে চেয়েছিল, যা তার পুরো শরীরে আগুন লাগিয়ে দেবে। এরপর সে ইয়াওকে বিছানার উপর ফেলে দিয়ে তার সঙ্গে ইন্টিমেট হতে শুরু করে। তারা দুজন একে অপরকে এমনভাবে স্পর্শ করতে শুরু করে যেন তাদের সম্পর্কটা জন্ম জন্মান্তরের। এইভাবেই তারা দুজন একসঙ্গে পুরোটা রাত কাটিয়ে দেয়। পরের দিন সকালে ইয়াও জানতে পারে তার এক্স গার্লফ্রেন্ডের বাবা অর্থাৎ শহরের সেই কুখ্যাত গ্যাংস্টার ইয়ালিকে মারার জন্য প্ল্যান বানাচ্ছে, কারণ সে ইয়াওয়ের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে চায়। খবরটা পাওয়া মাত্রই ইয়াও ইয়ালিকে পুনরায় তার দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। তবে ইয়ালি কোনোভাবেই তাকে ছেড়ে যেতে রাজি হয় না। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই বাঁচলে একসঙ্গেই বাঁচবো আর মরলে একসঙ্গেই মরবো। এটা শুনে ইয়াও কিছুটা ইমোশনাল হয়ে ইয়ালিকে তার বুকে জড়িয়ে ধরে। এরপর তারা রেডি হয়ে সেখান থেকে পালানোর জন্য বেরিয়ে পড়ে। ইয়ালি মনে করে ইয়াও হয়তো তাকে নিয়ে চায়না যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই তার এই ধারণাটা সম্পূর্ণ বদলে যায়, কারণ ইয়াও তাকে নিয়ে সোজা ওই মাফিয়ার বাড়িতে চলে আসে। ইয়ালি তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এইসব কি করছো? যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে চলো, না হলে এই মাফিয়া আমাদের মেরে ফেলবে। তবে ইয়াও তাকে শান্ত করে বলে, আমার উপর ভরসা রাখো, আমি থাকতে তোমার কিছুই হবে না। এটা বলেই সে তার চুলে মাইক্রোফোন লাগানো একটা ক্লিপ পরিয়ে দেয়। তারপর নিজেই তাকে মাফিয়াদের বসের সামনে পাঠিয়ে দেয়। মাফিয়া বস ইয়ালিকে দেখা মাত্রই তাকে চেয়ারের সঙ্গে বেঁধে তার পায়ে বোম লাগিয়ে দেয়, যাতে সে কোনোভাবেই সেখান থেকে পালাতে না পারে। এরপর সে ইয়ালিকে বলে, বাঁচতে চাইলে ইয়াওকে ছেড়ে এখান থেকে পালিয়ে যাও,
কারণ আমার মেয়ে তাকে ভালোবাসে এবং সে শুধুমাত্র তাকেই বিয়ে করতে চায়। এদিকে ইয়াও গাড়িতে বসে মাইক্রোফোনের মাধ্যমে তাদের সমস্ত কথা শুনছিল। তবে সে যখন অনুমান করে ইয়ালি বিপদে রয়েছে, তখন সে হাতে একটা ছাতা নিয়ে ওই মাফিয়ার সমস্ত গুন্ডাদের আহত করে ইয়ালির কাছে এসে পৌঁছায়। তারপর সে ইয়ালির বাঁধন খুলে তাকে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করেই ইয়ালির পায়ে বাঁধা বোমটা শব্দ করতে শুরু করে। ইয়াও বুঝতে পারে বাড়ি থেকে 300 মিটার দূরে যাওয়া মাত্রই এই বোমটি ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তারা নিরুপায় হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ে। আর ঠিক এই সময়ে ওই মাফিয়া এবং তার লোকজনেরা তাদেরকে ফলো করে সেখানে এসে পৌঁছায়। ওই মাফিয়া বস ইয়াওকে বলে, আমি একটাই শর্তে ইয়ালিকে ছাড়তে পারি, আর সেটা হলো কাল সকালে আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে করতে হবে। ইয়াও ইয়ালির সুরক্ষার কথা চিন্তা করে ওই মুহূর্তে তাদের শর্তে রাজি হয়ে যায়। তবে ইয়ালির এটা একদমই পছন্দ হয় না, কারণ সে ইয়াওকে মন থেকে ভালোবাসে। পরের দিন সকালে ইয়াওয়ের এক্স গার্লফ্রেন্ড তার সঙ্গে বিয়ের প্রস্তুতি নিয়ে কথা বলছিল। আর এই দৃশ্যটা ইয়ালি দূর থেকে দেখতে পেয়ে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে শুরু করে। ইয়াও তাকে আটকাতে গেলে তার এক্স গার্লফ্রেন্ড তাকে সেখানেই থামিয়ে নেয়। এদিকে এই ঘটনার সুযোগ নিয়ে ওই মাফিয়ার অধীনে কর্মরত ইয়ালির সেই ছ্যাচোর এক্স বয়ফ্রেন্ড পুনরায় ইয়ালিকে তার প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করে। এরপর বিয়ের ঠিক আগের মুহূর্তেই দেখা যায় ইয়ালির এক্স বয়ফ্রেন্ড তাকে একটা রুমে আটকে রেখেছে, আর তাকে এটা করার আদেশ দিয়েছিল ইয়াওয়ের এক্স গার্লফ্রেন্ড। আসলে সে এটা ভেবেই ভয় পাচ্ছিল যে বিয়ে চলাকালীন ইয়াও এবং ইয়ালি একসঙ্গে পালিয়ে না যায়। এরপর সে ইয়াওকে ভুল বোঝানোর জন্য বলে, আমি কাল রাতের বেলায় ইয়ালিকে তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে কিস করতে দেখেছি। আর দুর্ভাগ্যবশত ইয়াও তার এই কথাটা বিশ্বাস করে নেয়। তার মনে ইয়ালির প্রতি ধীরে ধীরে ঘৃণা জন্মাতে শুরু করে। তবে তা সত্ত্বেও সে এই সমস্ত কথা তার বোনের মধ্যে চেপে রেখে ইয়ালিকে নিয়ে সেখান থেকে পালানোর জন্য প্ল্যান তৈরি করে। এদিকে ওই মাফিয়া তার মেয়ের বিয়ে উপলক্ষে সমস্ত আত্মীয়দের সামনে তার বাড়িতে থাকা মূল্যবান সম্পদটিকে প্রদর্শনীর মতো সাজিয়ে রাখে। তবে ইয়াওয়ের ওটা দেখা মাত্রই কেমন একটা সন্দেহ হয়। সে বুঝতে পারে এই ডায়মন্ডটি নকল। আর তাছাড়াও তার মনে পড়ে অতীতে এই ডায়মন্ডটি সে তার ভাইয়ের কাছেও দেখেছিল। তাই সে ডায়মন্ডের সাথে তার ভাইয়ের মৃত্যুর কোনো সংযোগ আছে কিনা সেটা জানার জন্য গোপনে ওই আর্মি জেনারেলের পকেটে একটা মাইক্রোফোন ঢুকিয়ে দেয়। এরপর আর্মি জেনারেল এবং ওই মাফিয়া বস হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের সাইডে চলে আসে। আর সেখানে একটা বড় টুইস্ট রিভিল হয়। জানা যায় আসল ডায়মন্ডটি সে এই জঙ্গলের মধ্যেই লুকিয়ে রেখেছে। এমনকি সে এটাও স্বীকার করে সে ওই ডায়মন্ডটা পাওয়ার জন্য ইয়াওয়ের ভাই সহ আরো একাধিক মানুষকে হত্যা করেছে। সে আরো বলে, ইয়াও আমার মেয়েকে বিয়ে করলেও আমি ইয়ালিকে মেরে ফেলবো। এটা শোনা মাত্রই ইয়াও ইয়ালিকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তাদেরকে পালাতে দেখে ওই মাফিয়া বসের লোকজনেরা তাদের দিকে গুলি চালাতে শুরু করে। ইয়াও এবং ইয়ালি তা সত্ত্বেও হার মানে না। তারা কোনো রকমে সেখান থেকে পালিয়ে বেশ কিছুটা দূরে চলে আসে। তবে এই সময় ইয়ালি ইয়াওয়ের পেটের দিকে তাকালে দেখে তার পুরো জামাটা রক্তে লাল হয়ে গেছে। সে বুঝতে পারে ইয়াওয়ের পেটে গুলি লেগেছে। তবে ইয়াও তাকে বলে, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও। কিন্তু ইয়ালি তাকে একা ফেলে রেখে কোনোভাবেই সেখান থেকে যেতে চায় না। তবে শেষমেশ ইয়াওয়ের কাছে বকা খেয়ে সে বুকে পাথর রেখে সেখান থেকে পালিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। আর এদিকে ইয়াও রক্তাক্ত অবস্থায় ওই গুন্ডাদের সঙ্গে লড়াই করতে শুরু করে। তবে অত্যাধিক রক্তক্ষরণের কারণে সে তাদের হাতে মার খেয়ে সেখানেই চিতিয়ে পড়ে। অন্যদিকে ইয়ালি যে গাড়িটাতে করে পালাচ্ছিল সেই গাড়ির ড্রাইভার হঠাৎ করেই গাড়ির মধ্যে এক বিষাক্ত ধোঁয়া স্প্রে করে, যার ফলে ইয়ালি সাথে সাথেই নিজের জ্ঞান হারিয়ে ফেলে। পরের দিন ইয়ালির জ্ঞান ফিরলে সে নিজেকে তার এক্স বয়ফ্রেন্ডের বাড়িতে দেখতে পায়। অর্থাৎ গতকাল তাকে গাড়ি থেকে তার এক্স নিজেই কিডন্যাপ করে এনেছে। ইয়ালি এটা বুঝতে পেরে সেখান থেকে পালাতে চাইলে তার এক্স তাকে বলে, আশা করি এতক্ষণে ইয়াও মারা গেছে, তুমি চাইলেই আমি তোমাকে তার ডেড বডিটা দেখাতে পারি। তবে ইয়ালি কোনো মতেই তার কথায় বিশ্বাস করে না। সে এই ব্যাপারটার সত্যতা যাচাই করার জন্য কোনো রকমে তার এক্সের বাড়ি থেকে পালিয়ে গতকালের সেই জায়গাতে চলে আসে। আর সেখানেই সে ইয়াওকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। তবে সৌভাগ্যবশত সে তখনও জীবিত ছিল। ইয়ালি সাথে সাথেই তাকে গাড়িতে করে তার আঙ্কেলের কাছে নিয়ে আসে। আর ঠিক তখনই ইয়াওয়ের আঙ্কেল তাকে বলে, আজ তার এমন অবস্থার জন্য তুমি দায়ী, তুমি তার জীবনে না আসলে সে এখন সুস্থ থাকতো। আঙ্কেলের এই কথাগুলো ইয়ালির অনেক খারাপ লাগে। তাই সে ঠিক করে সে ইয়াওয়ের থেকে দূরে চলে যাবে। পরের দিন ইয়াওয়ের জ্ঞান ফিরলে সে তার বিছানার সাইডে একটা চিঠি দেখতে পায়, যেটাতে ইয়ালি তাকে শেষবারের মতো বিদায় জানিয়েছিল। চিঠি পড়ে ইয়াও বেশ চিন্তায় পড়ে যায়। তাই সে ইয়ালিকে ফোন করে তার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চায়। আর তারা দেখা করার জন্য সেই জায়গাটাই বেছে নেয় যেখানে তাদের প্রথম মিট আপ হয়েছিল। ইয়াও সাথে সাথেই রেডি হয়ে সেই জায়গাতে চলে আসে। আর এদিকে ইয়ালি ইয়াওয়ের ফ্রেন্ড এবং তার এক্স গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে তার কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখানে বলে রাখি, ইয়াওয়ের এক্স গার্লফ্রেন্ড এখন আর আগের মতো নেই। সময়ের সাথে সাথে সে এটা বুঝতে শিখেছে যে
জোর করে কারো ভালোবাসা পাওয়া যায় না, তাই সে নিজে থেকেই ইয়ালির সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। তো যাই হোক, তারা যখন গাড়িতে করে যাচ্ছিল ঠিক তখনই কোনো এক কারণবশত ইয়ালি গাড়ি থেকে নেমে আসে, আর এই সময় হঠাৎ করেই তাদের গাড়িটা ব্লাস্ট হয়ে যায়। দেখা যায় গাড়ি ব্লাস্ট হওয়ার কারণে ইয়ালি সহ বাকি সবাই বেশ গুরুতরভাবে আহত হয়েছে। আসলে এই গাড়িটা ব্লাস্ট করিয়েছিল সেই মাফিয়া বস, তবে সে এটা জানতো না যে ওই গাড়ির ভেতরে তার মেয়েও রয়েছে। এদিকে ইয়াও ব্লাস্টের খবর পেয়ে দ্রুত সেখানে চলে আসে। সে চারিদিকে তন্ন তন্ন করে খোঁজার পরেও ইয়ালিকে কোথাও দেখতে পায় না। আসলে ইয়ালির এক্স বয়ফ্রেন্ড অনেক আগেই তাকে সেখান থেকে নিয়ে গিয়েছিল। এরপর ইয়াও সেখানে কিছু আর্মিদের একটা ডেড বডি নিয়ে যেতে দেখে। ইয়াও ওই ডেড বডির হাতে থাকা লাল ব্রেসলেটটা দেখে বুঝতে পারে তার প্রিয় বন্ধু আর বেঁচে নেই, তাই সে ভেতর থেকে সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর সে কোনো রকমে নিজেকে সামলে বাড়ি ফিরে আসলে তার আঙ্কেল তাকে বলে, আমি ইয়ালিকে তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে এই দ্বীপ ছেড়ে চলে যেতে দেখেছি। এটা শুনে ইয়াও আরো কষ্ট পায়, কারণ সে মনে করে ইয়ালি হয়তো তাকে ঠকিয়েছে। এরপর দেখতে দেখতেই 1 বছর পেরিয়ে যায়। বর্তমানে ইয়ালি তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে চায়নার একটা ছোট্ট শহরে থাকে, তবে তার এক্স এখনো আগের মতোই আছে। সে ইয়ালির ওপর সবসময় নজর রাখে যাতে সে অন্য কারোর সঙ্গে কথা না বলতে পারে। কিন্তু এর মধ্যেই একদিন ইয়ালি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই তার সঙ্গে এক ব্যক্তির ধাক্কা লাগে, আর এটা অন্য কেউ নয়, এটা ছিল তার ফেলে আসা সেই ভালোবাসা ইয়াও। ইয়াও মনে করেছিল ইয়ালি হয়তো তাকে দেখে চমকে যাবে, তবে অদ্ভুত ব্যাপার হলো ইয়ালি তাকে চিনতেও পারে না। তবে ইয়াও তো এত সহজে হার মানার পাত্র নয়। সে ইয়ালির ওপর টাকা সরিয়ে তাকে উল্টোপাল্টা কথা শোনায়, তবে ইয়ালি তার এইসব আচরণ দেখে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ইয়াও বুঝতে পারে ইয়ালি তার অতীতের সমস্ত কথা ভুলে গেছে। এরপর রাতের বেলায় ইয়ালি তার বয়ফ্রেন্ডের সঙ্গে ডিনার করতে গেলে ইয়াও তাকে ফলো করে নিজেও সেখানে চলে আসে। পরক্ষণেই ইয়ালি ডিনার শেষ করে ওয়াশরুমে আসলে ইয়াও তার কাছে এসে তাকে কিস করার চেষ্টা করে, তবে ইয়ালি এতে রেগে গিয়ে ইয়াওকে সজোরে একটা চড় মারে, কিন্তু ইয়াও তা সত্ত্বেও হাল ছাড়ে না। সে ইয়ালিকে বলে, একটু মনে করার চেষ্টা করো, আমাদের বিয়ে হয়েছিল এবং আমরা একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। ইয়ালি তার এইসব কথা শুনে বেশ চিন্তায় পড়ে যায়। সে মাথায় জোর দিয়ে পুরনো স্মৃতিগুলো মনে করার চেষ্টা করে, তবে অনেক চেষ্টার পরেও সে কোনো কিছুই মনে করতে পারে না। ইয়াও তাকে সাবধান করে বলে, তোমার বয়ফ্রেন্ড প্রতিনিয়ত তোমাকে যে ট্যাবলেটটা খাওয়াচ্ছে সেগুলোর কারণেই তুমি ধীরে ধীরে সমস্ত স্মৃতি হারিয়ে ফেলছো। তার এই কথাটা ইয়ালির কিছুটা সত্য মনে হয়, তাই সে ওই দিন বাড়ি ফিরে ইচ্ছা করেই ঔষধটা না খেয়ে শুয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরেই তার মনে হয় তার আরো একবার ইয়াওয়ের সঙ্গে দেখা করা উচিত, তাই সে কোনো কিছু না ভেবে ওই রাতের বেলায় গাড়ি নিয়ে ইয়াওয়ের হোটেলে চলে আসে। ইয়াও এত রাতে তাকে সেখানে দেখে বেশ চমকে যায়, কিন্তু পরক্ষণেই সে নিজের জামা খুলে ইয়ালিকে তার সিক্স প্যাক দেখিয়ে বলে, মনে করার চেষ্টা করো, এগুলো তুমি অনেকবার স্পর্শ করেছো। এছাড়াও সে তাকে তাদের করা সেই প্যাশনেট কিসগুলোর কথাও মনে করানোর চেষ্টা করে, তবে ইয়ালির কোনোভাবেই কোনো কিছু মনে পড়ে না। ইয়াও ইয়ালিকে কথা দিয়ে বলে, এখন থেকে তুমি যদি এইভাবেই কিছুদিন আমার সঙ্গে থাকো তাহলে অবশ্যই তোমার সমস্ত পুরনো স্মৃতি ফিরে আসবে। দেখা যায় ইয়ালি ইয়াওয়ের কথা মতোই পরের দিন সকালে তাকে সঙ্গে নিয়ে তার বয়ফ্রেন্ডের বাড়িতে যায় এবং তারপর সে তার বয়ফ্রেন্ডকে বলে, আমি এখন থেকে আর তোমার সঙ্গে থাকতে চাই না, তাই আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা দরকার। ইয়ালির এমন কথা শুনে তার এক্স অনেক রেগে যায় এবং সে এটাও বুঝতে পারে ইয়ালি ইয়াওয়ের কথা মতোই এই সবকিছু করছে, তাই সে রাগে ইয়াওকে ঘুষি মারতে গেলে ইয়াও তাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। এরপর সে ইয়ালিকে নিয়ে পুনরায় সেই দ্বীপে ফিরে আসে, আর সেখানে এসে সে প্রথমেই তাকে তার এক্স গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করায়। তাকে দেখা মাত্রই ইয়ালির ওই গাড়ি ব্লাস্ট হওয়ার ঘটনাটা মনে পড়ে যায়, যার ফলে তার মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয় এবং এরপর ধীরে ধীরে সে তার অতীতের সমস্ত স্মৃতি ফিরে পায়। স্মৃতি ফিরে আসার খুশিতে ইয়াও তাকে সেই জায়গাতে নিয়ে আসে যেখানে তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল। এরপর তারা দুজন একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে ভালোবাসার অতল সমুদ্রে তলিয়ে যায়। তো যাই হোক, এরপর তারা পুরনো সবকিছু ভুলে গিয়ে নতুন একটা বাড়ি কিনে আবারও নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নেয়। তবে তার এক্স বয়ফ্রেন্ড এত সহজে তাদের পিছু ছাড়ার পাত্র নয়। সে আবারও প্ল্যান করে তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। তবে এইবার সে শুধু ইয়ালিকে নয়, ইয়াওয়ের এক্স গার্লফ্রেন্ডকেও তার সঙ্গে নিয়ে যায়। তার আসল উদ্দেশ্য হলো ইয়াওয়ের সমস্ত কাছের মানুষদেরকে হত্যা করে তার উপর মানসিক টর্চার করা। কিন্তু সে কোনো কিছু করার আগেই সেখানে ইয়াও চলে আসে। ইয়াওকে দেখা মাত্রই সে ভয়ে তার এক্স গার্লফ্রেন্ডের গলা ধরে একটা ম্যাচিস জ্বালায় এবং তারপর ইয়াওকে সাবধান করে বলে, সামনে এগোলে আমি একে মেরে ফেলবো। তবে ঠিক এই সময়ে পেছন থেকে একটা মেয়ে এসে তার মাথায় সজোরে আঘাত করে
যার ফলে সে তখনই মাটিতে পড়ে যায় এবং তার হাতে থাকা ম্যাচেস থেকে চারিদিকে আগুন লেগে যায়। ইয়াও তাকে ওইভাবেই ফেলে রেখে বাকি সবাইকে নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। আর এই ঘটনার কিছুদিন পর ইয়াও আবারও ইয়ালিকে নিয়ে তাদের পছন্দের সেই জায়গাতে চলে আসে এবং সেখানেই সে পুনরায় তাকে নিজের ভালোবাসা কনফেস করে। আর এইবার তারা সজ্ঞানেই একে অপরের হাতে হাত রেখে সারা জীবন একসঙ্গে থাকার শপথ নেয় এবং এর সাথেই সম্পূর্ণ ড্রামাটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।